আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ২১শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক ১৫ দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। মাঝখানের ২ সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা। মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দি বিশেষ কোনো শক্তির হাতে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তবে সরকার করছে অস্বীকার। আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঘোষণা দিয়ে চলল হেলিকপ্টার অবতরণ মহড়া। সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট, দেশব্যাপী দোয়ার ঘোষণা, অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন। অতঃপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া। দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটল তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয়, বলা যায় আস্ত একটা নাটক, যেখানে মঞ্চ তৈরি, আলো জ্বলছে, কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে। আর এই নাটকের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা, যবনিকাপাত কিভাবে, তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই। তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার, আর তা হলো বাংলাদেশের প্রধান ২ দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ আপাতত দেশে থাকছে না। এরপর কি হতে যাচ্ছে তা নিয়েও নেই পরিষ্কার ধারণা। সেক্ষেত্রে পুরনো সেই -2 ফর্মুলা কি -4 বাস্তবায়িত হতে যাচ্ছে কি না, সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে। সেটি হলে সামনের দিনগুলোতে মেটিকুলাস ডিজাইনের বৃহত্তর পার্টটি খুব শিগগিরই খোলাসা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে, তখন খালেদা জিয়ার বিপরীতে ৩টি আসন বরাদ্দ করা হয়েছিল। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা, তাতে তার পক্ষে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা। এরপর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ২১শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। এর দুদিন পর ২৩শে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, গত ২৩শে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। ডাক্তার জোবায়দা রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। কাতার সরকার জানিয়েছে, বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে হলে তারা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে। সবশেষ বিডি নিউজের এক খবরে বলা হয়েছে, অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল 10টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন, জুবাইদা রহমানের দেশে ফিরতে কোনো কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া। দর্শক, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াটা নতুন কিছু নয়। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি 117 দিন অবস্থানের পর 6 মে দেশে ফেরেন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম, কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে তুমুল আলোচনা, তা হলো মায়ের জীবন মৃত্যুর সংকটও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অক্টোবরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন।
দলের অন্দরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরেই ফিরছেন। এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সব মামলা থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল। নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশ্যে এসেছিল। সব আয়োজন প্রস্তুত, কাগজে কলমে বাধা নেই। কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এখানেই জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন। কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস, নেই কোনো বাধা, মানে জানানো হবে স্বাগতম। তাই প্রশ্ন উঠেছে, যদি সরকার বাধা না দেয় তবে নেপথ্যে আসলে কারা? কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তার দেশে ফেরার বিষয়টি জটিল আন্তর্জাতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের সঙ্গে জড়িত। তার ফেরার পথে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিও থাকতে পারে। আবার বিএনপি পন্থী বিশ্লেষকরা বলছেন নিরাপত্তার শঙ্কার কথা, যেটির পেছনে আছে এই মুহূর্তে মাঠে থাকা বিএনপির প্রধান প্রতিপক্ষ ও তাদের কথিত বিদেশি মিত্ররা। শেষ মুহূর্তে অসুস্থ মাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারেক রহমান আসছেন না, এমনকি পাঠাচ্ছেন নিজের স্ত্রীকে। এতে দলটির নেতাকর্মীদের কাছে একটি বিষয় এখন পরিষ্কার, সেটি হলো তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে যে অদৃশ্য ছায়ার ইঙ্গিত দিয়েছেন সেই শক্তি এখনো বহাল তবিয়তে আছে। তার মানে জনাব রহমান তার দেশের ফেরার সিদ্ধান্তের রিমোট কন্ট্রোল এখনো নিজের হাতে ফিরে পাননি। সরকারের সবশেষ ঘোষণা আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে যেভাবে ট্রিট করেন সেভাবে তারেক রহমানকে দেখেন কিনা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 2রা ডিসেম্বর সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করে। তখন অনেকের ধারণা ছিল খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান দেশে আসলে তারাও একই ধরনের নিরাপত্তা পাবেন। কিন্তু 4ঠা ডিসেম্বর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন ওই সুবিধা শুধু খালেদা জিয়ার জন্য, তার পরিবারের সদস্যদের জন্য নয়। দর্শক, এমন পরিস্থিতির মধ্যে বিএনপির পক্ষ থেকে 4ঠা ডিসেম্বর আরো 36টি নির্বাচনী আসনে প্রার্থী কারা হবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলটির একাধিক সূত্র বলছে এমন ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য, কারণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে দলের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমূঢ়। বছরের পর বছর ধরে বিএনপি এই দুই নেতার কারিশমার উপর নির্ভরশীল। এখন যখন নির্বাচনের দামামা বাজতে চলেছে তখন দলটিকে দেশের অভ্যন্তরে চলতে হচ্ছে জিয়া পরিবারের সদস্য ছাড়া। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপির এমন কোনো নেতা নেই যিনি নির্বাচনের সময় টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াতে পারেন। দর্শক, সবশেষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে দলটির যে অবস্থা তাতে তারা নিজেরাও দ্বিধায় আছেন, আদৌ নির্বাচনে দলটির কৌশল কি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মূলত খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী হিসেবে রেখেছিল, যা দলের একটি নির্বাচনী কৌশল। আর নির্বাচনে জিতলে সরকার গঠনের ক্ষেত্রে তারেক রহমানই নেতৃত্ব দেবেন, এটাই তাদের মূল চিন্তা। কিন্তু এখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তারেক অদৃশ্য শক্তির ইচ্ছার ফ্রেমে বন্দী। এমন অবস্থায় জিয়া পরিবারের কেউ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিলে সেটি হবে দলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। রাজনৈতিক অঙ্গনে এটি হবে যেন ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো অবস্থা, যেখানে নেতা নেই কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। দর্শক, খড়পোড়া গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, তেমনি বিএনপি নেতাদের মনের মধ্যে কু ডাকছে 111-এর। সে সময় -2 ফর্মুলা -4 রূপ নিচ্ছে কিনা সে আশঙ্কা এখন দলটির অনেকের। দর্শক, মাত্র 6 দিন আগে বাংলাদেশের শীর্ষ 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বাইরের চাপ সম্পর্কে সতর্ক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলায় 28 নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। বলেন, 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। বিএনপির একাধিক সূত্র বলছে, যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে এবং অবনতি ঘটে অথবা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তাহলে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয়। সেটি হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও নির্বাচন কমিশন পরের সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। 10 ডিসেম্বর এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখাও করবেন।
এরই মধ্যে ইসিতে গিয়ে এনসিপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়ে রেখেছে। বিএনপির পক্ষ থেকে যদি একই সুর বেজে ওঠে তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিরাট শঙ্কা তৈরি হবে। কারণ মধ্য ফেব্রুয়ারিতে রমজান, মধ্য মার্চে রমজান শেষ হলে শুরু হবে এসএসসি ও এসএসসি পরীক্ষা, তারপর আসবে ঈদুল আজহা। এসব কিছু বিবেচনায় 2026 সালের জুনের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, তেমন পরিস্থিতি হলে অধ্যাপক ইউনূসের ফেব্রুয়ারির পর আর ক্ষমতায় না থাকার সেই ঘোষণার কি হবে সেটি সম্পর্কে সামনের 2-1 সপ্তাহের মধ্যে ধারণা পাওয়া যাবে। আবার নির্বাচন যদি পিছিয়ে যায় তখন কি তারেক রহমানের উপর থেকে সেই অদৃশ্য শক্তির ছায়া সরে যাবে? যদি না সরে তাহলে বিএনপির নেতৃত্ব সামনের দিনে কার হাতে উঠবে? এসব প্রশ্নের উত্তর হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে। বাংলাদেশের বন্দর আর টার্মিনালগুলো যেন সোনার খনি। এখানে মধু আর রহস্য দুটোই পাওয়া যায়। এই মধু আর রহস্যের সংঘাত এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, যার রায় হতে পারে 4 ডিসেম্বর বৃহস্পতিবার। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে যে রিট হয়েছিল সেটার রায় ঘোষণা হবে 4 ডিসেম্বর। আর এই পরিস্থিতিতে বামপন্থী কয়েকটি দল ও সংগঠন বিক্ষোভ ডেকেছে যমুনা অভিমুখে। যখন বন্দর রক্ষার এই আন্দোলন চলছে ঠিক তখনই জানা গেল এর আগে যে 2টি বন্দর হস্তান্তরের চুক্তি হয়েছে সেগুলো নাকি অত্যন্ত দুর্বল। বিশেষ করে লালদিয়া নিয়ে যে চুক্তি হয়েছে তাতে লাভের গুড়ের বেশিরভাগই যাবে ডেনমার্কের এপি মোলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের পকেটে। সরকারের পক্ষ থেকে বিশাল সাফল্যের দাবি করা হলেও বিশেষজ্ঞরা বলছেন অত্যন্ত দুর্বল চুক্তি হয়েছে, উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ। এমনকি অতীতে এ ধরনের যে চুক্তি হয়েছে তার ধারে কাছেও নেই লালদিয়ার চুক্তিটি। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে গোপন রাখা এই চুক্তিতে সরকার প্রভাবশালীদের স্বার্থ রক্ষার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনকি সাইনিং মানির টাকাও এখনো পর্যন্ত পায়নি বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে 30 বছর মেয়াদী চুক্তির কথা জানানো হলেও আসলে মোট 48 বছর বন্দর পরিচালনা করবে এপিএম টার্মিনালস। প্রশ্ন উঠেছে, একের পর এক গোপন বৈদেশিক চুক্তি করতে সরকারের মরিয়া অবস্থানের আসল রহস্য কি? অনির্বাচিত সরকারের সময় এ ধরনের দুর্বল চুক্তির দায় শেষ পর্যন্ত কারা নেবে? দেশের মানুষকে অন্ধকারে রেখে কাদের স্বার্থ শেষ পর্যন্ত রক্ষা করা হচ্ছে? দর্শক, চুক্তিগুলো কিন্তু চুপিসারে হয়েছে। গত 17 নভেম্বর আকস্মিকভাবে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সাথে চুক্তি হয় লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য। একই দিনে সুইজারল্যান্ডের মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হয় পানগাঁও নৌ টার্মিনাল। এত অস্বাভাবিক দ্রুততা এবং শর্ত গোপন রাখার এই প্রবণতা স্বাভাবিকভাবেই প্রতিবাদের ঝড় তোলে। এরপর সরকারের পক্ষ থেকে মাঠে নামানো হয় পিআর টিম। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ফেসবুকে এসে দাবি করেন তারা বিশ্বমানের 2টি চুক্তি করেছেন, তাও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর। প্রশ্ন হলো, বিশ্বমানের চুক্তি যদি এতই দ্রুত এবং গোপনীয়তার মধ্যে দিয়ে হয় যে দেশের মানুষ কিছুই জানতে পারে না, তবে মনে হয় বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক মান বলতে যা বুঝে সরকার পক্ষ সেটাকে একটু বেশি আধুনিক করে ফেলেছে। আশিক চৌধুরী আরও দাবি করেছেন এপিএম নির্মাণকালে প্রায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করবে এবং 30 বছরের জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে। এমনকি তিনি বলেছেন তারা মিনিমাম একটি ভলিউম ধরে পেমেন্ট করবে, ফলে বাংলাদেশ কোনো কন্টেনার হ্যান্ডেল না হলেও আয় করবে। কিন্তু বণিক বার্তা অনুসন্ধান করে দেখেছে আশিক চৌধুরীর এই দাবিগুলোর অন্তরালে চলছে রং মাখানো পিআর ক্যাম্পেইন। বাস্তবে এই চুক্তিতে একতরফা লাভের ভাগ গছিয়ে দেওয়া হয়েছে ডেনিশ কোম্পানিকে। মানে বন্দর নিয়ে যা চলছে সে বিষয়ে জনসম্মুখে যা বলা হচ্ছে তার বেশিরভাগটাই যদি হলুদ রং হয়, তবে পর্দার আড়ালে যে চুক্তি সই হয়েছে সেটা আসলে একটা অন্ধকার ঘর। সরকারের প্রকাশ্য দাবি কি ছিল? লালদিয়া টার্মিনাল নির্মাণ করে 30 বছর মেয়াদে পরিচালনা করবে এপিএম, আর শর্ত পূরণ করলে আরো 15 বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। বাংলাদেশের মানুষ তো হিসেব কষতে ভালোবাসে। ভাবুন, 30 বছর পরিচালনা করবে, তারপর শর্ত পূরণ হলে আরো 15 বছর, অর্থাৎ মোট 45 বছর। ভালো কথা, কিন্তু ভেতরের খবরটা কি? চুক্তির নথি বলছে লালদিয়া কন্টেইনার টার্মিনাল মোট 48 বছর মেয়াদে পরিচালনা করবে ড্যানিশ অপারেটর। এই 48 বছর কিভাবে হলো? 3 বছর নির্মাণ, 30 বছর পরিচালনা এবং বাড়তি 15 বছরের সুযোগ। আসলে শব্দ ও বাক্যের চাতুরি লুকিয়ে আছে এই 15 বছরে। নথিতে স্পষ্টভাবে লেখা আছে 15 years মাস্ট বি এক্সটেন্ডেবল, অর্থাৎ এটা কেবল সুযোগ নয়, 33 বছর পার হওয়ার পর আরো 15 বছরের নিয়ন্ত্রণ অবশ্যই একই বিদেশি প্রতিষ্ঠানকে দিতে হবে। তার মানে দর্শক, সরকার যে বলছে 30 বছর, কিন্তু চুক্তিপত্রে লেখা আছে অবশ্যই আরো 15 বছর।
এটা যেন এমন আপনি বন্ধুকে বললেন, এই নাও আমার শখের গাড়িটা, 30 বছরের জন্য চালাও, যদি ভালো লাগে আরো 15 বছর চালাতে পারো। কিন্তু চুক্তিপত্রে লেখা সে অবশ্যই আরো 15 বছর চালাবে, কারণ সেটা মাস্ট। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিদেশি অপারেটরের সাথে এ ধরনের চুক্তির মেয়াদ সাধারণত 20 থেকে 25 বছর হয়ে থাকে। বাংলাদেশে অতীতেও এমন উদাহরণ আছে। 2023 সালের 6 ডিসেম্বর সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি পরিচালনার চুক্তি হয়েছিল। সেই চুক্তির মোট মেয়াদ ছিল মাত্র 22 বছর। অথচ লালদিয়ার চুক্তি বিদেশি প্রতিষ্ঠানের কাছে প্রায় অর্ধ শতকের জন্য হস্তান্তর করা হলো। আর এই নজিরবিহীন চুক্তিকেই সরকার দাবি করছে বিশ্বমান হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক চুক্তিতে দর কষাকষির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার অনেকটা দুগ্ধপোষ্য শিশুর মতো আচরণ করেছে। এবার আসি আসল অঙ্কের খেলায়, মানে রাজস্ব আহরণের কি অবস্থা। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটি এর সাথে সৌদি কোম্পানির চুক্তি অনুযায়ী প্রতি টিইউ বা 20 ফুট সমমানের কন্টেইনার হ্যান্ডলিং এর বিপরীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পায় $18। লালদিয়ার চুক্তিতে রাখা হয়েছে স্ল্যাব ব্যবস্থা, যা সরকারি প্রচারে লাভজনক বলে দাবি করা হয়েছে। দর্শক, এখানেও আছে সেই চাতুরি। সরকারি প্রচার অনুযায়ী দুটি স্ল্যাব আছে। প্রথম স্ল্যাবে বছরে 8 লাখ টিইউ পর্যন্ত হ্যান্ডলিং হলে বন্দর পাবে $21 করে। দ্বিতীয় স্ল্যাবে 8 থেকে 9 লাখ টিইউ পর্যন্ত হ্যান্ডলিং হলে পাওয়া যাবে $22 করে। প্রথম দেখায় মনে হবে বাহ, পতেঙ্গার $18 চেয়ে 21 থেকে $22 তো অনেক বেশি লাভজনক, কিন্তু আদতে তা কিন্তু নয়। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট পর্যালোচনা করে বণিকবার্তা খুঁজে পেয়েছে এক বিস্ময়কর চাতুরি। সেটি হলো একটি তৃতীয় স্ল্যাব। সরকারি প্রচারণায় এই স্ল্যাবটির নাম একবারও উল্লেখ করা হয়নি। তৃতীয় স্ল্যাবে এপিএম টার্মিনাল যদি বছরে 9 লাখ টিইউর বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে, তবে বাড়তি প্রতি টিইউর বিপরীতে সরকার পাবে মাত্র $10 করে। অর্থাৎ লাভের বন্যা শুরু হলেই বাংলাদেশের রাজস্বের স্রোত কমে যাবে। তাহলে এটা কেমন চুক্তি? যদি লটারির টিকিট হাতে পাওয়ার পর বলা হলো আপনি 1 কোটি টাকা জিতেছেন, তবে 1 লাখ টাকার বেশি উঠলে বাকি টাকা থেকে অর্ধেক কমিশন দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, লালদিয়া টার্মিনালটি কর্ণফুলীর মোহনার অদূরে গুপ্তবাগের ঠিক আগেই নির্মাণ হবে। এই অবস্থানগত সুবিধা লালদিয়াকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত টার্মিনালে পরিণত করবে। সরকার বছরে 10 লাখ টিইউ হ্যান্ডলিং এর কথা বললেও বাস্তবতা শুরু হলে পরিমাণ হবে অনেক বেশি। আর যেই 9 লাখ টিইউ সীমা পার হবে, অমনি তৃতীয় স্ল্যাব কার্যকর হবে এবং ডেনিশ কোম্পানি বহু গুণ বেশি লাভ পকেটে ভরতে পারবে। মাত্র 1 দশকের মধ্যেই তারা বিনিয়োগের টাকা তুলে নিতে পারবে, আর পরের 35 বছর ধরে কেবল লাভ গুনবে। দর্শক, এই চুক্তিতে এপিএম টার্মিনালসের পরোক্ষ লাভও বিশাল। এপিএম মুলার মার্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, তাদের নিজস্ব শিপিং লাইনও কন্টেইনার রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে তাদের ব্যবসা সবার চেয়ে বেশি। লালদিয়া চুক্তি তাদের জন্য একটি গ্রান্টেড কাস্টমার বেস তৈরি করেছে, যা অন্য কোনো অপারেটর সাধারণত পায় না। তাদের জাহাজ লালদিয়া টার্মিনালের ভিত্তিতে অগ্রাধিকার পাবে। টার্মিনালের জট লাগলেও তাদের জাহাজকে অলস বসে থাকার জন্য দিনে $10 থেকে $15,000 ক্ষতিপূরণ গুনতে হবে না। সব মিলিয়ে এটি এপিএম টার্মিনালসের জন্য একটি লো রিস্ক হাই রিটার্ন মডেলে পরিণত হয়েছে। দর্শক, এবার দেখি বহুল আলোচিত সেই সাইনিং মানি বা আপফ্রন্ট ফি এর কথায়। চুক্তি সইয়ের পর জোর গলায় প্রচার করা হয়েছিল সাইনিং মানি হিসেবে 250 কোটি টাকা পাওয়া যাবে, কিন্তু সেই টাকা কোথায়? সেই টাকা এখনো বন্দরের তহবিলে জমা হয়নি। বণিকবার্তার প্রতিবেদনে বলা হয়, এই টাকা এখনো জমা হয়নি বন্দরের তহবিলে। চুক্তি কার্যকর হবে 90 দিন পর। চুক্তি কার্যকরের সময় আপফ্রন্ট ফি এর 50% পাওয়া যাবে। বাকি 50% তাহলে কি হবে? সেটা পাওয়া যাবে পরিচালন কাজ শুরুর পর, অর্থাৎ কমপক্ষে 3 বছর পর। অথচ 2 বছর আগে পতেঙ্গা চুক্তির সময় সৌদি কোম্পানির চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে $2 কোটি আপফ্রন্ট ফি বুঝিয়ে দিয়েছিল। এমনকি সেই অর্থ গ্রহণ নিশ্চিত করতে চুক্তির তারিখ 4 দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। সেই অর্থ তাৎক্ষণিকভাবে ফিক্সড ডিপোজিট করা হয় এবং বন্দর কর্তৃপক্ষ এখন সুদ হিসেবে বড় অঙ্কের আর্থিক সুবিধা পাচ্ছে। অথচ লালদিয়ার ক্ষেত্রে 250 কোটি টাকার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে, তাও কিস্তিতে। আর সৌদি কোম্পানি বার্ষিক নির্ধারিত ফি দিত, যা এপিএম টার্মিনালসকে দিতে হবে না। দীর্ঘমেয়াদী চুক্তিতে বার্ষিক ফি না রাখাকে বন্দর সংশ্লিষ্টরা অগ্রহণযোগ্য বলছেন। দর্শক, এপিএম টার্মিনালস স্থানীয় এজেন্ট হিসেবে কিউএনএস লিমিটেডকে নির্বাচন করেছে।
এই লোকাল পার্টনারের সাথে কোম্পানি গঠন করা হবে, কিন্তু তাদের যৌথ কাঠামোতে দায় দেনা ক্ষতিপূরণের বিষয় কি আছে তা এখনো স্পষ্ট নয়। তবে একটি নাম উঠে আসছে, সেটি হলো কিউএনএস লিমিটেডের স্বত্বাধিকারী নুরুল কায়ুম খান। ব্যবসায়ী মহলে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিকভাবে ঘনিষ্ঠ বলে পরিচিত। আবার তিনি প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূতের সঙ্গেও পারিবারিকভাবে ঘনিষ্ঠ বলে জোর প্রচার আছে। দর্শক, লালদিয়া এবং পানগাঁও বন্দরের চুক্তি গোপন রাখলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে ভয়ঙ্কর সব তথ্য। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী অনেক শর্ত মেনে নেয় অধ্যাপক ইউনূসের সরকার। প্রশ্ন উঠেছে, নিজেদের গায়ের জোরে এবং সবাইকে অন্ধকারে রেখে কেন একের পর এক এমন চুক্তি? লালদিয়া এবং পানগাঁওয়ের মতো একইভাবে চট্টগ্রাম বন্দরের নিউমারিং টার্মিনালও কি ছেড়ে দেওয়া হবে আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে? দর্শক, লালদিয়া চুক্তি একটি শিক্ষামূলক দৃষ্টান্ত। এটা এমন এক উদাহরণ যেখানে একটি দুর্বল দর কষাকষির মাধ্যমে দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ প্রায় অর্ধ শতাব্দীর জন্য তুলে দেওয়া হলো বিদেশি প্রতিষ্ঠানের হাতে। এটি যেন অনেকটা গরু মেরে জুতোদান করার মতো অবস্থা। সরকার উন্নয়নের ঘোষণা দিচ্ছে, কিন্তু নেপথ্যে দেশের অর্থনীতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি কিভাবে শব্দ আর বাক্যের চাতুরিতে 48 বছরকে 30 বছর দেখানো হলো, কিভাবে একটি লুকানো স্ল্যাবের মাধ্যমে ভবিষ্যতে আমাদের রাজস্বকে বেঁধে দেওয়া হলো মাত্র $10, এবং কিভাবে সাইনিং মানির টাকা এখনো রাষ্ট্রের পকেট পর্যন্ত পৌঁছায়নি। লালদিয়া এবং পানগাঁওয়ের মতো একইভাবে চট্টগ্রাম বন্দরের নিউমারিং টার্মিনালও কি আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়া হবে? প্রশ্ন হলো, দুর্বল চুক্তির দায় শেষ পর্যন্ত কারা নেবে? সেই জবাব দেশের মানুষের কাছে দিতে হবে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।